অ্যাসপিরেন্টস একাডেমির আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে সঞ্চিতা মাইতি। 2023 এর পিএসসি মিসেলেনিয়াস যে ইন্টারভিউ হতে চলেছে মেন্সের পরীক্ষার পরে, তো তার জন্যই আমরা প্রস্তুতি নিচ্ছি। তো সঞ্চিতা, প্রথমেই তোমাকে আমাদের চ্যানেলে স্বাগত। Thank you, sir. সঞ্চিতা, প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। Sir, my name is Shonchita Maiti. I am from Bakura district. My village name is Boitol, which is very near about a very famous place, Joyrambati, the birthplace of Ma Sharoda Devi. And I completed my HS at my village school, Boitol Gopishwarpal Vidyapit. Then I have completed my graduation in physiology from Middapur College Autonomous, and then since 2021 I am working as an GDS, and now I am working as an IPPB executive on deputation. তো তুমি এই একটা চাকরি তো এখন বর্তমানে করছো, তো হ্যাঁ স্যার। সেখান থেকে তুমি এই মিসেলেনিয়াস বা সিভিল সার্ভিস এই দিকে কেন আসতে চাইছো? ফার্স্ট অফ অল স্যার, আমি যে জিডিএস হিসাবে কর্মরত এখন, তো এটা অ্যাকচুয়ালি পোস্টটা হচ্ছে ইডি পোস্ট, অর্থাৎ এক্সট্রা ডিপার্টমেন্টাল। এটা প্রথম কথা পার্মানেন্ট নয়, এবং একটা স্যালারিরও ব্যাপার থাকে, যেটা আমার মনে হয় অতটা সাফিসিয়েন্ট নয়। আর এই দুটোরও পেছনে যদি বলতে চাই, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি এবং আমার একটা উইল ছিল যে আমি কোনো হায়ার পোস্টে যাব বা কাজ করব। তো সেই হিসাবে আমার কম্পিটিটিভ দিকে আসা এবং আমি প্রিপারেশন নিতে থাকি এবং চেষ্টা করেছি, আমি চেষ্টা ইভেন এখনো করে যাচ্ছি যাতে এর থেকে উঁচু পোস্টে যেতে পারি। আচ্ছা, জিডিএস এর ফুল ফর্ম কি? গ্রামীণ ডাক সেবক। আচ্ছা, তো তোমার এই কাজের অভিজ্ঞতা সম্বন্ধে একটু বলো। তোমার কাজের কোনো যদি ভালো অভিজ্ঞতা থেকে থাকে বা খারাপ অভিজ্ঞতা থেকে থাকে সেটা একটু বলো। হ্যাঁ স্যার, কাজের অভিজ্ঞতা বলতে আমি প্রথমে যদি বলি যে আমার এটা গ্রামীণ ডাক সেবক যেহেতু পোস্ট, তাই প্রত্যেকটা গ্রামে আমরা জানি কিছু কিছু ব্রাঞ্চ পোস্ট অফিস রয়েছে যেগুলোতে মেনলি পোস্টিং হয়। তো আমার বাড়ির থেকে 50 কিলোমিটার মতো দূরে আমি যেখানে পোস্টিং পাই, সেখানে যেটা সাবরাকোন বা পাঁচমুড়া, এখন অনেকে বৃন্দাবন একটা মন্দির হয়েছে বলে পরিচিত, সেখানে আমার পোস্টিং হয়, সেই গ্রামের একদম ভেতরে। তো যেটা বাস রুট থেকে একদম 8 কিলোমিটার ভেতরে, সেখানে প্রায় জঙ্গলমহল এরিয়া, এবং পাকা বাড়ি বলতে গেলে হাতে গোনা 2-4টে। তো সেই জায়গা থেকে আমাকে এখন জিডিএস এ মানে যেরকম হিউজ টার্গেট বা প্রেশার থাকে কাজের, সেগুলো ফিল আপ করে সেই জায়গায় একেই কাজ হতো না, আধা রিলেটেড ওয়ার্ক যদি বলি মেনলি, তো সেগুলো সব করা, সেখানে মানুষদেরকে বেনিফিট দেয়া, আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। ইভেন যেটা প্রথম আমার চাকরিতে জয়েন হিসাবে যখন 2021 থেকে মেনলি যে ইয়ং জেনারেশন জিডিএস এ আসাটা বেশি শুরু করে, তো সেখানে মেয়েরা যে চিঠি নিয়ে যায় বাড়ি বাড়ি দিতে, সেই জিনিসটা মানুষ অতটা দেখতো না বা জানতো না। তো ওখানে একটা রেয়াজ ছিল যে মানে চিঠি দিতে গেলে ভাবে কেউ মারা গেছে বা কারোর বাড়ির ইনভিটেশন কার্ড যেটা বলি সেটা দিতে এসছে। একটা মানুষের যে বাড়ি বাড়ি যাওয়া, অর্থাৎ পিয়ন, সেই পোস্টটা যে একটা মেয়েরা করতে পারে এটা জানতো না। তো সেটা আমি আমার ডিভিশনে জানাই, স্যাররা আমাকে একটা আই কার্ড ইস্যু করে দেন এই বেসিসে। তো এটা আমার এখনো মনে লাগে যে আমি চিঠি দিতে যখন যাই তখন প্রথম বলে কে মারা গেছে, কাদের বাড়ি চিঠি দিতে এসছো। অর্থাৎ মানুষের ধারণাটাই ছিল না যে মেয়েরা বাড়ি বাড়ি পিয়নের কাজ করতে পারে। তো এটা যদি বলি সেদিক থেকে, এবং এখন আমি আবার যেখানে আছি সেটা একদম টাউন, আমার বাড়ির থেকেও অনেক দূরে, ঝাড়গ্রাম, সেটা পুরোপুরি টাউন। এখানে আবার পুরো ওয়ার্ক এনভায়রনমেন্ট আলাদা একদম। এখন যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট, অর্থাৎ যেই ব্রাঞ্চ অফিসে আমি এতদিন কাজ করে এসেছি, এখন আমার আন্ডারে 226টা ব্রাঞ্চ অফিস আছে, যাদের আইডি বানানো, তাদের বিভিন্ন ডিভাইস রিলেটেড প্রবলেম বা কিভাবে তারা আরো বেশি পোস্ট অফিসকে আগিয়ে নিয়ে যেতে পারবে, কাজ করতে পারবে, সেই ট্রেনিং দেয়া, এগুলো এখন আমার ওয়ার্কের মধ্যে পড়ে। তো আমার গ্রাউন্ড লেভেল থেকে একদম ওপর পর্যন্ত আমি একটা চেষ্টা করে যাচ্ছি কাজ করে যাওয়ার, এটাই আর কি স্যার। ওকে, আচ্ছা, ভারতবর্ষে যখন ইংরেজরা ছিল তখন 1774 সালে প্রথম এই
পোস্ট ব্যবস্থা বা পোস্টাল সিস্টেমটা চালু হয়েছিল। তো চালু তখন গভর্নর জেনারেল কে ছিলেন ওয়েস্ট বেঙ্গলে? ওয়ারেন হেস্টিংস ছিল। ভেরি গুড। আচ্ছা, এরপরে যখন পোস্টাল স্ট্যাম্প চালু হয়, সেটা কার হ্যাঁ, আন্ডারে চালু হয়? 1852 তে চালু হয় সিন্ধি ডক এরকম একটা, সেটাতে আপনার সে সময় ডালহৌসি ছিলেন সম্ভবত, যতদূর খেয়াল পড়ছে। তুমি কি শিওর আসলে ডালহৌসি ঠিক ছিল? খেয়াল পড়ছে না, ঠিক খেয়াল পড়ছে না, তবে ডালহৌসি ছিলেন মনে হচ্ছে। আচ্ছা, ওই ঠিকই সময়। বলেছো, এটা 1854 এ হ্যাঁ লর্ড স্যার, ডালহৌসি। হ্যাঁ 1852 তে প্রপোজাল আছে আর 1854 এ ওটা পুরোপুরি চালু। ভেরি গুড। আচ্ছা, আর কোন কোন রুলারের কথা মনে পড়ে, মানে ভারতীয় ডাক ব্যবস্থার কথা আহ, মাথায় আসলে কার কথা মাথায় আসে সবার প্রথম? সবার প্রথম স্যার ভারতীয় ডাক ব্যবস্থার আমরা ইংরেজদেরকে যতই মানে ছোট করি, কিন্তু এই মেন ডাক ব্যবস্থাটা কিন্তু ইংরেজদের হাত ধরেই মেনলি ইমপ্রুভ হয়েছে। যেমন টেলিগ্রাফ থেকে শুরু করে এই যে এখনকার পোস্টাল, সেটা ইংরেজদের মাধ্যমে। আগে যেটা পায়রা দিয়ে রাজরাজারা পাঠাতো বা ঘোড়াই দিয়ে একটা ডাক বানা মানে প্রচারের ব্যবস্থা ছিল চিঠিপত্র আদান প্রদানের জন্য, তো সেটা ইংরেজদের হাত ধরেই চালু হয়েছে এটুকু স্যার। আচ্ছা, কোন ভারতীয় কোন রাজা বা সম্রাট বা কোন রুলারের কথা মনে পড়ছে পোস্ট আহ, ব্যবস্থা ডাক ব্যবস্থার কথা বললে? স্যার আকবরের সময় থেকে তো হয়েছে। আচ্ছা, উম আহ ওটা স্যার আমার খেয়াল পড়ছে না, মানে ওটা এই শেরশাহর কথা মোমেন্টে। কি কোনো ভাবে মনে পড়ে? শেরশাহ? হ্যাঁ স্যার, ওনার সময়তে হয়েছে, আমি ওটা একটু ভুলিয়ে ফেলেছি। আচ্ছা, শেরশাহের আসল নাম কি? স্যার মনে পড়ছে না। ওকে, অসুবিধা নেই। আচ্ছা, তোমার এই যে চাকরিটার ক্ষেত্রে আইপিপিবি, এটার ফুল ফর্ম কি? হ্যাঁ, এটা হচ্ছে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক। আচ্ছা, এটা কিভাবে কাজ করে? এটা স্যার অ্যাকচুয়ালি যে পোস্টাল সিস্টেম, পোস্টালের আমরা যে সেভিংস পাসবুক দেখেছি সেটা পুরোপুরি অফলাইন। তো আরেকটা জিনিস হচ্ছে, যখন 2024-এ জনধন অ্যাকাউন্টের কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেন, অর্থাৎ ইচ হাউস হোল্ডদের একটা করে জিরো ব্যালেন্সে হোক ব্যাংক অ্যাকাউন্ট থাকার কথা। তো সাধারণ মানুষ অত ব্যাংকে গিয়ে লাইন দিয়ে সেভাবে করতে পারে না, বা অত কাগজপত্র দেয়া তাদের পক্ষে সাবমিট করা সম্ভব হয় না। তো পোস্টালের একটা নিজস্ব পেমেন্ট ব্যাংক হচ্ছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক, যেখানে খুব সহজেই আধার কার্ড আর একটি ফোন দিয়ে, ফোনের নাম্বার দিয়ে অ্যাকাউন্ট সহজেই খোলা যায়। এবং মেনলি ডিবিটি অ্যাকাউন্ট, যেটা ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার হয়, সেই অ্যাকাউন্ট আইপিপিবি অর্থাৎ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক এর সাহায্যে খুব সহজেই করা যায়। এবং মেনলি সমস্ত ভর্তুকির টাকা যদি আমরা কম্পেয়ার করি, এসবিআই এর পর সব থেকে বেশি রিসিভ হয়েছে এই ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে। বিভিন্ন পিএম কিষাণ ভর্তুকি বা রিসেন্টলি যে অন্নপূর্ণা যোজনার টাকা, আরো যাবতীয় পোস্ট ম্যাট্রিক প্রি ম্যাট্রিক স্কলারশিপ, বিভিন্ন ভর্তুকির যেগুলো ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার হয়, সেটা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের থ্রু হয়। এবং এটা পোস্টালের নিজস্ব পেমেন্টস ব্যাংক। আচ্ছা, তুমি আর তো একটা একজন জিনিস হচ্ছে মহিলা। পোস্টালের। তুমি তো হ্যাঁ স্যার, একজন মহিলা, তো উমেন এম্পাওয়ারমেন্টের জন্য সরকারের আর কি কি নীতি নেওয়া উচিত বলে তুমি মনে করো? ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য স্যার আমার তো মনে হয় এই যোজনা বা স্কিম দিয়ে তাদেরকে ফিনান্সিয়ালি সাহায্য, এটা এক প্রকার ঠিক আছে, কিন্তু আমার ধারণাতে মনে হয় প্রত্যেকটা ওমেনকে আগে মানে ঠিকঠাক ভাবে শিক্ষিত হওয়াটা আমার মনে হয় জরুরি। তাদেরকে সেইভাবে ট্রেনিং দেওয়া, তাদের মধ্যে শিক্ষার প্রসার ঘটানো, এটা যদি করা যায় তাহলে তারা নিজেদের সমস্যাগুলো বা সমস্যার উৎস, সমস্যার সমাধান তারা নিজেরাই অনেকটা করতে পারবে। তো একটা শিক্ষার ব্যাপারটা যদি সবার মধ্যে ঠিকঠাক হয়, সেটা আমার মনে হয় ভালো হবে। আচ্ছা, এই যে মহিলাদের জন্য বিভিন্ন যে স্কিম, মানে আগে ছিল লক্ষ্মীর ভান্ডার, তারপরে হ্যাঁ, এখন এসছে অন্নপূর্ণা ভান্ডার, এটা কি সত্যি প্রয়োজনীয় আছে, নাকি এগুলো ট্যাক্স পেয়ার যারা পয়সা তাদের নষ্ট করা হচ্ছে, মানে যারা ট্যাক্স পেয়ার তাদের পয়সাগুলোকে উধার অ্যাকচুয়ালি যাচ্ছে? স্যার যদি আমি প্রত্যেকটা জিনিসের ভালো খারাপ দুটো দিকই থাকে। তো আমি যদি ভালো দিকটা ধরে বিচার করি, আমি দেখেছি এখনো গ্রামে কিন্তু অনেক মানুষ আছে যাদের সত্যি, তারা সত্যি নিডি, তাদের এই হয়তো 3,000 টাকাটা বা আগে যেটা তারা 1,200 টাকা পেতেন, এটা দিয়ে অনেকের সংসার চলে কিন্তু।
যারা ডেলি আনে ডেলি খায়, মানে দিন আনে দিন খায় যেটাকে বলা হয়। কিন্তু আমার মনে হয় না এটা সবাইকে এরকম ভাবে দেওয়াটা ঠিক হচ্ছে। এটাতে একটা তো আমাদের গভর্নমেন্টের রেভিনিউ এরও উপর হিউজ চাপ পড়বে। তো এটা একটা ঠিকঠাক বেসিসে জেনুইন ভাবে দেওয়াটা দিলে সেটা আমার মনে হয় বেশি ভালো হতো, না দেওয়ার থেকে ঠিকঠাক ভাবে চেক করে যাদের প্রয়োজন তারা টাকাটা পাক, তারা যাতে সেটাকে নিয়ে ইউজ করতে পারে ঠিকঠাক ভাবে সেটা করাটা, বা মহিলা এম্পাওয়ারমেন্টের দিক থেকে কিছু তারা এমএসএমই জাতীয় স্মল স্কিমে তারা করলো, কিছু তারা একটা করলো তার জন্য তাদেরকে দেওয়া হলো, এটা আমার মনে হয় বেশি জরুরি। আচ্ছা শুধু শুধু ঘরে বসে ফর্ম ফিল আপ করে টাকা, এটা আমার তেমন একটা মনে হয় না। ওকে আচ্ছা এখানে যে 18টা পোস্ট রয়েছে সেই 18টা পোস্টের মধ্যে তোমার পছন্দের পোস্ট কোনগুলো? আমার পছন্দের স্যার এসিডিপিও যেটা আছে, অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, তারপর বিসিডিডব্লিউটিডি ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট অফিসার, আর সেভিংস ডেভেলপমেন্ট অফিসার, এগুলো আমার পছন্দের আছে। আর এগুলো লেভেল 10 এর, আর লেভেল 9 এর মধ্যে লেডি মাস এক্সটেনশন অফিসার, রেভিনিউ অফিসার, এগুলো স্যার আমার একটু আচ্ছা পছন্দের আছে। লেভেল 10 এর গ্রেড পে কত আর লেভেল 9 এর গ্রেড পে কত? লেভেল 10 এর স্যার 32,100 থেকে আছে, আর লেভেল 9 এর 28,900 সামথিং আমি থেকে তোমাকে স্টার্টিং। আমি তোমাকে প্রশ্নটা করেছি যে গ্রেড পে কত, আমি বেসিক পে জানতে চাই। আচ্ছা স্যার লেভেল 10 এ 3900, আর লেভেল 9 এ 3400। ওকে আচ্ছা এসিডিপিও এটা কোন দপ্তর বা কোন ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত? এসিডিপিও স্যার মেনলি চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, ওই আইসিডিএস রিলেটেড ওয়ার্ক, তাদের নিউট্রিশন, মহিলাদের প্রেগনেন্ট মহিলাদের নিয়ে হুম এই নিয়ে কাজ করেন। ডিপার্টমেন্টটার নাম কি? আইসিডিএস ডিপার্টমেন্ট নিয়ে তো স্যার করে। আইসিডিএস তো কোনো ডিপার্টমেন্ট না, ডিপার্টমেন্টটার তো আলাদা একটা নাম আছে। ডিপার্টমেন্ট স্যার বা এই মুহূর্তে স্যার মনে মিনিস্ট্রিটার পড়ছে নাম না বলো, বা স্যার এই দপ্তরের নাম মুহূর্তে। মনে চাইল্ড পড়ছে না? ডেভেলপমেন্ট না স্যার, আচ্ছা এর মনে মন্ত্রী কে পড়ছে না আছেন? স্যার এই এর মুহূর্তে। মন্ত্রী কে আছেন এই ডিপার্টমেন্টে? এখন স্যার অগ্নিমিত্রা পল, মাননীয় অগ্নিমিত্রা পল মহাশয়া আছেন। আচ্ছা অগ্নিমিত্রা পল আছেন। স্যার ডিপার্টমেন্টটাই তো আমার মনে পড়ছে না। আচ্ছা ঠিক আছে এসিডিপিওর কাজ কিছু ধারণা আছে কি কাজ করতে হয় তাকে? মেনলি স্যার আইসিডিএস সুপারভাইজারদের নিয়েই কাজ করেন। এবার আইসিডিএস সুপারভাইজাররাও আবার আইসিডিএস যে ওয়ার্কাররা তাদেরকে নিয়ে কাজ করেন। তো বাচ্চাদের নিউট্রিশন, মায়েদের নিউট্রিশন, বা 0 থেকে 6 অব্দি বাচ্চাদের যে তাদের প্রাথমিক শিক্ষাটা একটা আচ্ছা দেওয়া হয় প্রাইমারি আচ্ছা স্কুলে যাওয়ার আগে, এইসব। এমএমআর আর আইএমআর এই দুটো কি জিনিস? স্যার সরি বলতে পারছি না। ওকে ঠিক আছে উম এই যে অন্নপূর্ণা ভান্ডার, এই অন্নপূর্ণা ভান্ডারটা কোন ডিপার্টমেন্টের আন্ডারে কাজ করে বা কোন ডিপার্টমেন্টের আন্ডারে টাকাটা দেওয়া হয়? নারী সুরক্ষা, না মহিলা উন্নয়ন দপ্তরে। আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমার হবি কি? স্যার আমার গাছ লাগাতে, গাছের পরিচর্যা করতে খুব ভালো লাগে, আর আমি নিজেও গান করি, অবসর সময়ে গান করতে আমার ভালো। আচ্ছা অক্সিন কি ধরনের হরমোন? গ্রোথ হরমোন স্যার। আচ্ছা গান যে করো তুমি কি ধরনের গান করো, বাংলা আমি নাকি? আমি রবীন্দ্রসঙ্গীতের উপরেই গ্রাজুয়েশন করেছি। আচ্ছা গানে গ্র্যাজুয়েশন করেছো আচ্ছা গ্রাজুয়েশন মানে আমার, হ্যাঁ মানে এই ফিজিওলজির বাদ দিয়েও গানের যে গ্রাজুয়েশন হয় সেটা আমি রবীন্দ্রসঙ্গীতের উপরেই করেছি। ওটার মাস্টার্স করার ওটারও ইচ্ছে আছে ভবিষ্যতে। আচ্ছা তাহলে দু লাইন শোনা যাবে তোমার কাছ থেকে রবীন্দ্রসঙ্গীত? হ্যাঁ স্যার, শোনা যাবে। আচ্ছা ঠিক আছে তাহলে দু লাইন শোনাও দেখি। আপনার কোনো পছন্দের গান না আমি? তোমার পছন্দের, তোমার পছন্দের। আচ্ছা। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। ঠিক আছে তুমি এই চাকরিটা কেন পেতে চাইছো, মানে যদি ধরো
কোনো একটা মানুষের তো ড্রিম থাকে, যে তোমার ড্রিমটা কি এই শুধু মিসেলেনিয়াস অব্দি স্টপ হয়ে যাবে, নাকি আগামী দিনে আরো চলবে, নাকি এটাই তোমার মূল লক্ষ্য? স্যার আমি মানে ছোট থেকেই পড়াশোনা করতে খুব ভালোবাসি, যে পড়াশোনার আমার ভালো লাগে না এই হিসাবে নয়। তো আমি যদি মিসলেনিয়াসে সিলেক্টেড হইও আমি চেষ্টা করব আগামী দিনে আমার পড়াশোনা চালিয়ে রাখতে, আমার বিভিন্ন ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে নলেজ গ্যাদার করতে এবং এর ওপরে যেতে, যাতে আমি মানুষদেরকে সাহায্য করতে পারি আর আমার স্বপ্ন কিছুটা পূরণ। আচ্ছা, পিএসসির কথা কনস্টিটিউশনে কোথায় বলা আছে? আহ, এসে- 318 এই মোমেন্টে মনে পড়ছে না স্যার। ইউপিএসসি বা পিএসসি এদের কথা কিন্তু সংবিধানে বলা আছে। হ্যাঁ স্যার বলা আছে, এই মোমেন্টে স্যার আমার মনে পড়ছে না। আচ্ছা, এখনো পর্যন্ত ভারতের মহিলা রাষ্ট্রপতি হয়েছে কারা কারা? আহ, শ্রীমতী প্রতিভা দেবী হয়েছেন, আমাদের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ম্যাডাম আছেন, আর হচ্ছে স্যার এই দুজনই তো হয়েছে। আর কেউ হয়নি? আরেকজন আরেকজন হয়েছে স্যার, তুমি জানো, একটু চিন্তা করো, বলতে পারবে। স্যার এনার আগে একজন হয়েছেন। হ্যাঁ, এক্স্যাক্টলি, কে হয়েছে? হ্যাঁ এনার আগেই হয়েছেন, এই মোমেন্টে স্যার মনে আসছে না। প্রতিভা পাটিল প্রতিভা পাটিল আর দ্রৌপদী মুর্মুর মাঝখানে কে হয়েছে? মাঝখানে হয়েছেন। হ্যাঁ, কে হয়েছে? এসব করছে না। মনে এই পড়ছে না? মুহূর্তে। আচ্ছা, আর প্রধানমন্ত্রী মহিলা? ইন্দিরা গান্ধী। আর কেউ? না, আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? প্রফুল্ল চন্দ্র বোস। আর আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রথম রাজ্যপাল? প্রথম রাজ্যপাল স্যার এই মোমেন্টে মনে আসছে না, এটা আমি জানতাম। আচ্ছা মনে আসছে না স্যার। আচ্ছা, ঠিক আছে। রিসেন্টলি এক সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গের একজন এক্স গভর্নর মারা গেছেন, হ্যাঁ, যেটা খুব ট্রেন্ডিং নিউজ। তো সেই এক্স গভর্নরের নাম কি? রিসেন্টলি একদম এক সপ্তাহের মধ্যে, মানে বিগত এক সপ্তাহের মধ্যে নিউজে রয়েছে খবরটা। স্কিপ করে গেছি, আমার মনে আসছে না। ওকে, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, হরমুজ প্রণালী এটা কেন খবরের মধ্যে রয়েছে? স্যার রিসেন্টলি এই যে মেনলি আমেরিকার সাথে যে ইরানের যুদ্ধটা চলছে, তো ওটা নিয়ে একটা ওই হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যে মেনলি আমাদের এখানে জ্বালানি গুলো বিভিন্ন রকমের আসে জাহাজের থ্রু, তো সেটাকে নিয়ে তারা দুই দেশ অ্যাকোয়ার করার চেষ্টা করছে, তো এই নিয়ে ওখানে দ্বন্দ্বটা। তো মেনলি জ্বালানি সংকটে পড়েছে মানুষ ওই হরমুজ প্রণালীকে কেন্দ্র করে। শুধু এইটুকুই, আর কিছু না? আর কিছু স্যার আর কিছু মনে পড়ছে না? আচ্ছা, রিসেন্টলি একটা নাম খুব শোনা যাচ্ছে, সিজেপি, এটা ফুল ফর্ম কি? ককরোচ জনতা পার্টি। এটা ফাউন্ডার মেম্বার কারা? ফাউন্ডার মেম্বার স্যার জানি না, তবে তো মেনলি পাকিস্তানি কোনো মদত আছে বলে তো সবাই ধারণা করছে, আর স্টুডেন্টদেরকে নিয়ে জেএনজেড যেটা প্রোটেকশন করতে চাইছে, তো তো হঠাৎ এটা নিয়ে প্রোটেকশন, মানে এইটা নিয়ে এই প্রতিবাদ বা এই প্রোটেস্ট এগুলো কেন শুরু হলো? মেনলি ওই নিটের পেপার লিক বা আরো আমরা যে দেখছি বিভিন্ন এক্সামের পেপার লিককে ইস্যু করেই এটা হয়েছে, এবং শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধান মহাশয়ের রেজিগনেশনকে কেন্দ্র করেই ইস্যুটা ওঠে। তো এটা রিলেটেডই চলছে ইস্যুটা, এবং তিনি রিজাইনও দিয়েছেন, আমাদের শিক্ষামন্ত্রী চেঞ্জও হয়েছেন।
আচ্ছা, এরকমই একটা তো প্রোটেস্ট কিছুদিন আগে হয়েছিল, যেটা ফার্মারদের বিল নিয়ে, ঠিক আছে? হ্যাঁ, তো ফার্মার বিল নিয়ে তুমি কিছু জানো? আর বিল স্যার, তেমন তো স্যার এই মোমেন্টে আমার মনে পড়ছে না, জেনে নেবো তাও। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ সঞ্চিতা, তোমার ইন্টারভিউটা এখানেই শেষ করছি। তোমাকে একটা অনেস্ট ফিডব্যাক দিই, তুমি ভীষণ ভালো ক্যান্ডিডেট, তুমি চাকরি পাওয়ার মতো ক্যান্ডিডেট, কিন্তু তোমার পড়াশোনায় আরো অনেক বেশি প্রস্তুতি নিতে হবে, হ্যাঁ স্যার। ঠিক আছে? আর তোমার যে জায়গাগুলো ঠিক করতে হবে সেটা হচ্ছে, প্রথম, তোমার উচ্চারণের ক্ষেত্রে একটা শয়ের প্রবলেম আছে, দন্তের স, হুম, বা ইংরেজিতে এস, এটার একটা প্রবলেম আছে। এটা একটু ভালো করে উচ্চারণের ক্ষেত্রে একটু দেখে নিতে হবে, প্রোনাউন্সিয়েশন গুলো যাতে পরিষ্কার হয়, ঠিক আছে? এইটা একটা প্রবলেম রয়েছে। আর এসিডিপিও পোস্টটাকে যখন তুমি ফার্স্টে রাখছো, তো তখন তোমাকে ওই ডিপার্টমেন্টটা সম্বন্ধে জানতে হবে, ডিপার্টমেন্টটার কি কি কাজ আছে, হুম, এবং হ্যাঁ স্যার, পোস্ট গুলো আমার তেমন একটা জানা নেই আমার মেয়েদের যা। একটা খুব পপুলার পোস্ট ছিল হচ্ছে হুম, হুম। আইসিডিএস সুপারভাইজার, মানে প্রচুর মেয়ে এই পরীক্ষাটা দিয়েছিল। আমাদের চ্যানেলেও আমরা প্রচুর এইটা নিয়ে ক্লাস করিয়েছি, মক ইন্টারভিউ নিয়েছি। তো এসিডিপিওটা কিন্তু নারী এবং শিশু কল্যাণ দপ্তরের আন্ডারে রয়েছে, ঠিক আছে? এবং অন্নপূর্ণা যোজনাটাও এই ডিপার্টমেন্টের আন্ডারেই টাকাগুলো দেওয়া হয়, ঠিক আছে? মানে হ্যাঁ স্যার, ওইটাই তখন কনফিউজ হয়ে গেলাম। হ্যাঁ, তো ফলে এইগুলো একটু মাথায় রাখতে হবে। তারপরে ডাক ব্যবস্থার কথা আসলেই শের শাহের নাম আসে। তুমি ডাক হ্যাঁ স্যার, ব্যবস্থার ওটা। সঙ্গে যুক্ত, শের শাহের আসল নাম জানা উচিত, ঠিক আছে? হুম। এইগুলো কয়েকটা জিনিস জানবে। আহ, আচ্ছা, আরেকটা জিনিস বলি, যে ভারতের রাষ্ট্রপতি মহিলা শুধুমাত্র দুজনই হয়েছেন, প্রতিভা পাটিল এবং হচ্ছে দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু, আর কেউ হয়নি। তো তুমি কনফিউজ হচ্ছিলে বলে তোমাকে আরো কনফিউজ করছিলাম, ঠিক আছে? তো ফলে হ্যাঁ স্যার। আহ, এই জায়গাগুলো একটুখানি মাথায় রাখতে হবে, ঠিক আছে? যে কোনটা বলা উচিত, কোনটা বলা হ্যাঁ উচিত স্যার। না, হুম। এবং হুম। গানটা খুব সুন্দর গেয়েছো, এটা একটা পজিটিভ ব্যাপার। পিএসসি তে কিন্তু অরিজিনালি যদি কেউ গানের কথা বলে, তাকে কিন্তু গান গাওয়ার সুযোগ অনেক সময়ই দেওয়া হয়, ঠিক আছে? তো যদি ভালো কোনো, মানে, গান তোমার যদি প্রিপেয়ার করে রাখতে চাও, দুটো তিনটে ভালো গান প্রিপেয়ার করে রেখো, ঠিক আছে? এরকম সুযোগ কিন্তু দেবে, মানে ঠিক আছে যারা স্যার। পিএসসির ইন্টারভিউ দেয় না বা পিএসসির ইন্টারভিউ সম্বন্ধে ধারণা নেই, তারা অনেক কিছু বলবে, কিন্তু আমি পার্সোনালি এরকম প্রচুর ক্যান্ডিডেটের ইন্টারভিউ নিয়েছি, যারা এসে ফিডব্যাক দিয়েছে, আমাকে জানিয়েছে হ্যাঁ তাদের গান গাইতে বলেছে, ঠিক আছে, বোর্ড থেকে। তো ঠিক ফলে আছে স্যার। হ্যাঁ কারণ স্যার। হচ্ছে এক এক দিনে বোর্ড 25 জনের ইন্টারভিউ নেয়, ওদেরও মনোটোনাস লাগে বোর্ড মেম্বারদের, তখন যদি কেউ ইন্টারেস্টিং কিছু বলে, তখন তারা অনেক সময় গান শুনতে চায় বা কবিতা শুনতে চায়, হুম। তো ফলে আহ, এই ধরনের কোনো জিনিস যদি জানা থাকে, অবশ্যই সেটা করতে পারো। আরো জিনিস যেটা বলবো সেটা হচ্ছে, তোমাকে আমি কারেন্ট পয়েন্ট, অ্যাফেয়ার্সটা স্যার আমাকে, কারেন্ট হ্যাঁ অ্যাফেয়ার্স, স্যার, ওটা আমার প্রিপারেশন ছিল না একদমই, আমাকে কারেন্ট পড়তে অ্যাফেয়ার্স, হবে কারেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। অ্যাফেয়ার্স আমি আমি তোমাকে রেগুলার জিজ্ঞেস ডিটাচ করেছি। হয়ে গেছি পুরো। হুম। কারেন্ট অ্যাফেয়ার্সটা জিজ্ঞেস করেছি। হ্যাঁ, হ্যাঁ স্যার। রাজ্যপালটা, ওটা একটু যে দেখে নিও, হ্যাঁ। তারপরে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখো। আরেকটা হচ্ছে পলিটির হ্যাঁ স্যার। ব্যাপারে, তুমি পিএসসির পরীক্ষা দিতে দিতে যাচ্ছ, পিএসসি তে দিতে যাচ্ছ অবশ্যই স্যার। কনস্টিটিউশনে, হ্যাঁ হ্যাঁ। ওইটা জানা উচিত, হুম। তারপরে হচ্ছে আরো যেটা বলবো, সেটা হচ্ছে তুমি প্রচুর কথা বলো, মানে কোনো একটা টপিকে যদি তোমাকে বলতে দেওয়া হয়, তুমি অনেকটা বলো, লিমিটে বলতে হবে। লিমিটে বলতে হবে, এইটা হচ্ছে মেন কথা। কারণ ওনাদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে। তুমি যদি একটা প্রশ্নের উত্তরই 5 মিনিট 10 মিনিট দাও, তাহলে ওনারা আর বেশি প্রশ্ন তোমায় করতে পারবে না, সেক্ষেত্রে নাম্বারটা কমবে, ঠিক আছে? তো ফলে এইগুলো একটু গুছিয়ে নাও, কোনো অসুবিধা নেই। চ্যানেলেও প্রচুর মক ইন্টারভিউ আসবে, সেগুলোও দেখতে থাকো। নিজের এই মক ইন্টারভিউটা দেখলেও তুমি বুঝতে পারবে। আমার মনে কোনো সন্দেহ নেই যে তুমি ভালো ক্যান্ডিডেট বা তুমি চাকরি পেতে পারো। তুমি প্রিপারেশন নাও ভালো করে, তুমি অবশ্যই চাকরি পাবে আমার মনে হয়। আজকে হয়তো লার্নিং প্রসেসে কিছু উত্তর দিতে পারোনি, কিছু উত্তর দিতে না পারাটাকে আমি ভুল হিসাবে ধরি না, এটাকে লার্নিং প্রসেসের মধ্যেই আমি ধরি। আমার যেটা মনে হয় যে ক্যান্ডিডেটের ব্যক্তিত্ব আছে কিনা সেটা জরুরি, কারণ আমরা ইন্টারভিউ বললেও এটা কিন্তু মূলত একটা পার্সোনালিটি টেস্ট। তো সেই পার্সোনালিটিটা তোমার আছে কিনা সেটা আমি লক্ষ্য করি। তো ফলে তোমার পার্সোনালিটি আছে, তুমি কাজের মধ্যে রয়েছো, ওয়ার্কফোর্সের মধ্যে রয়েছো, ফলে সেটা একটা আলাদা তোমার ব্যক্তিত্বে নতুন পালক দিচ্ছে। তো ফলে আমার মনে হয় তুমি কিন্তু অবশ্যই চাকরি পাওয়ার মতো ক্যান্ডিডেট, কিন্তু আরেকটু প্রিপারেশন নিতে হবে, পড়তে হবে, ঠিক আছে? আর আমাদের চ্যানেল দেখতে থাকো, সাবস্ক্রাইব করতে থাকো। এছাড়াও হ্যাঁ আমাদের স্যার। যে অ্যাডমিশন হচ্ছে, গাইডেন্স ব্যাচ,
হ্যাঁ, সেই হ্যাঁ স্যার, গাইডেন্সটাকেও যদি ওখানেও তুমি আমি ধরো, নেব, আমার ইচ্ছে আছে আমি ওখানেও গাইডেন্স ঠিক নেবো আছে, আপনাদের সেখানে কাছে। তুমি অলরেডি আমাদের বেশ কিছু ক্যান্ডিডেট তো ওখানে যুক্ত হয়ে পড়াশোনা করছে, তো ফলে তোমরা যদি হ্যাঁ যোগদান করতে চাও যোগদান করতে পারো। সেক্ষেত্রে আমরা পুরো ইন্টারভিউ এর যা প্রিপারেশন হয় দায়িত্ব নিয়ে আমরা সেটা কমপ্লিট করব। আশা রাখছি আচ্ছা। কোনো অসুবিধা হবে না। আহ, তুমি বলো তোমার আজকের অভিজ্ঞতা কি, তুমি কি বুঝলে বা তুমি কি শিখলে? প্রথমে স্যার আপনাকে মানে অসংখ্য ধন্যবাদ। এত সাবলীলভাবে আপনি যে মানে বললেন, বোঝালেন, এটা সত্যি খুব কম মানুষের কাছ থেকেই পাওয়া যায়। আর আমি আমি প্রথম ইন্টারভিউ মনে হয় জীবনে আপনার কাছেই দিলাম, মানে মক ইন্টারভিউ হোক বা এমনি ইন্টারভিউ, আমি আপনার কাছেই দিলাম। তো আমি জানি না আমি কতটা কি বলতে পেরেছি, কিন্তু আপনার মানে আপনি যেগুলো বললেন আমি এগুলো অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবো। আমি রেগুলার ওই কারেন্ট অ্যাফেয়ার্স বা এগুলো থেকে একটু ডিটাচ হয়ে গেছি অফিসের চাপে, আমি এই দিকে আবার ফিরে আসবো। আর ওই আর্টিকেল বা এগুলো আমার অবশ্যই জানা উচিত ছিল। আর আমি মানে আপনাদের বিভিন্ন অনেক মানে এক একটা ভিডিও আছে হয়তো আমি দুবার তিনবার করেও দেখেছি, আমার এত ভালো লাগে। এবং সেখান থেকে যতটা যা শুনেই আমি আজকে পুরো সেই বেসিসে দিলাম, আমি আগে কখনো দিইনি। তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার এতটা সময় আমাকে দিলেন, এটার জন্য স্যার আপনাকে অনেক ধন্যবাদ। নিশ্চয়ই, নিশ্চয়ই। আমাদের সবসময় ইচ্ছা থাকে যাতে ছাত্রছাত্রীদের উন্নতি হয়, এবং দেখবে তোমাকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলো তোমার সাথে কোনো না কোনো রিলেটেড প্রশ্ন, এবং তোমাকে যে প্রশ্নগুলো হ্যাঁ। করা হয়েছে সেগুলো হচ্ছে তুমি যে উত্তর দিচ্ছ সেই উত্তরের কাউন্টার প্রশ্ন হচ্ছে, নাকি এমন প্রশ্ন যেগুলো হ্যাঁ। আমরা লিখে রেখে দিয়েছি না। সেখান থেকে প্রশ্ন না। করছে। তো ফলে হ্যাঁ স্যার, পিএসসি তে এটা আরেকটা যেটা বললেন এটা আমাকে মাথায় রাখতে হবে, একটু বেশি কথা বলে নিলে টাইমটা তো লিমিটেড, সেক্ষেত্রে ওনারা হয়তো কম সময় পাবেন আমাকে জাজ একদমই, করার। একদমই। হ্যাঁ তো স্যার, ফলে এটা একটা ভালো পয়েন্ট আমাকে। হুম। এইটা একটু মাথায় রাখতে হবে। আর একটু হচ্ছে মানে আহ, আরো বেশি কনফিডেন্সের সঙ্গে উত্তর দিতে হবে, কনফিউশনের জায়গা নেই। তোমাকে আমি হ্যাঁ কনফিউজ স্যার। করছিলাম যে হ্যাঁ আমি। হ্যাঁ, এইটা এইটা কিন্তু ওখানে হ্যাঁ ওরা স্যার। করবে, এই ধরনের জিনিস হ্যাঁ কিন্তু হ্যাঁ। হয়। এবং আমরা আমার কিন্তু মনে হলো নেই আর কেউ, কিন্তু আপনি বললেন বলে আবার তখন মনে হলো যে হ্যাঁ, যদি। ওটাই তো, ওই জন্যই তো তোমাকে বললাম। আচ্ছা, হ্যাঁ। দুজনের মাঝখানে কে ছিল? হ্যাঁ, আমি হ্যাঁ যেমন স্যার, এর ওইটা বলতে বেশি মানে কনফিউজ। আমি যেমন আরেকটা ছেলের মক ইন্টারভিউ নিয়েছি, তোমরা চ্যানেলে দেখতে পাবে। ওকে কনফিউজ করেছি ওই শরদিন্দু মুখোপাধ্যায় না বন্দ্যোপাধ্যায় নিয়ে, ঠিক আছে? ও লাস্টে বলেছে মুখোপাধ্যায়, ঠিক আছে? তো ফলে এরকম বেশ কিছু জায়গায় আমি কনফিউজ করি, এবং পিএসসি তেও করা হয়, ঠিক আছে? দেখা হয় যে মেয়েটা বা ছেলেটা সত্যিকারের জানে কিনা, ঠিক আছে? তো ফলে অসুবিধা কিছু নেই, দেখতে থাকো। আর অবশ্যই গাইডেন্সের জন্য আমরা তো রয়েছি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7603060999। ওখানে তোমরা যোগাযোগ করতে পারো, যারা ক্যান্ডিডেট দেখছো তারাও যোগাযোগ করতে পারো, আমাদের সাথে কথা বললে ভালো লাগবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।